হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এআই লেজার স্পট। আচ্ছা, মার্কেটে বিটকয়েন ঠিক 10 তারিখে যে ক্র্যাশটা করছে, হ্যাঁ, এই 10 তারিখে ক্র্যাশের পরে কোনো মিনিংফুল বাউন্স ব্যাক করে নেই বিটকয়েন। তো আপনারা যারা আমার টেলিগ্রামে আছেন তারা দেখছেন যে গতকালকে আমি একটা মেসেজ দিছি, লং মেসেজ, ভয়েস মেসেজ, যেখানে আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম অ্যাবাউট বিটকয়েন অ্যান্ড দ্য রিয়েল রিজন হোয়াই বিটকয়েন ওয়াজ গোয়িং ডাউন। এখন আমরা ইটিএফের একটা ফ্লো দেখতে পাইছি, আউটফ্লো দেখতে পাইছি, বাট মানে ওইটা যে বড় ইস্যু না এটা আমি আগেই বুঝছি যে ইটিএফের আউটফ্লোটা অনেকটা ইমোশনাল ট্রেডারদের রিফ্লেকশন। তো আরও কোনো রিজন থাকবে এটা আমার ডাউট ছিল তখন থেকেই, আর আমি এটা এক্সপ্লেনও করছি যে নিশ্চয়ই কিছু না কিছু আছে যেটা আমরা হয়তো পরে জানবো। বাট আমার মাথায় যখন ঢুকছে আমি রিজন বাই করার জন্য অনেক চেষ্টা করছি, করতে করতে সকালে মেসেজটা যখন দেখছি এটা, তো আমি এটা আর রিসার্চ করি নাই। তখন আমি ভাবছি যে ফাঁক একটু পরে করবো, কারণ আমি তখন বুঝতে পারিনি যে মাইক্রো স্ট্র্যাটেজি ইজ দি অ্যাট the risk of exclusion from major equity indices as the January 15 MSCI decision approaches, এতটুকু লেখা পড়ছিলাম, হ্যাঁ, MSCI কনসিডারিং রিমুভিং আর কি। এখন এতটুকু পড়ছে, পরে যখন আমি এটা নিয়ে একটু যখন ঘাটাঘাটি শুরু করছি, এখন এমএসসিআই কি, এমএসসিআই ইজ এ কাইন্ড অফ ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স হলো আপনি যেরকম দেখেন S&P 500, এটা একটা ইন্ডেক্স, তাই না? নাসডাক 100 ইন্ডেক্স, হ্যাঁ, রাসেল নামে একটা ইন্ডেক্স আছে। এমএসসিআই এরকম একটা ইন্ডেক্স। ইন্ডেক্সগুলোতে কী হয়, মানে ধরেন যে S&P 500-এ কী হয়, S&P 500-এ আপনি যদি ইনভেস্ট করেন, আপনি $1,000 ইনভেস্ট করলেন S&P 500-এ, এই $1,000 কিন্তু S&P 500-এর প্রত্যেকটা কোম্পানিতে অল্প 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 করে ইনভেস্টেড হয়ে যাবে। এমন না যে আপনি মানে S&P 500 কিনছেন, কেনা মানে হচ্ছে অটোমেটিক্যালি আপনি গুগলেও ইনভেস্ট করছেন, মাইক্রোসফটে ইনভেস্ট করছেন, অ্যাপেলে ইনভেস্ট করছেন, হ্যাঁ, এনভিডিয়া, যত কোম্পানি আছে লিস্টেড সব কোম্পানিতে ওরা একটা ওয়েট দিয়ে দেয় যে বড় বড় ভালো ভালো কোম্পানিগুলোতে একটু ওয়েট বেশি থাকে, ছোটো ছোটো কোম্পানিগুলোতে একটু ওয়েট কম থাকে। তো সেই ওয়েট অনুযায়ী আপনার ইনভেস্টমেন্টটাও অটোমেটিক্যালি ডিসবার্সড হয়ে যায় ওই সব মানে ইয়ের মধ্যে, কোম্পানিগুলোর মধ্যে। হ্যাঁ, আপনি $500 ইনভেস্ট করছেন S&P 500-এ, 500টা কোম্পানিতেই এই $500 একটা পোর্শন গেছে। তো এমএসসিআই হইতেছে এই টাইপের একটা ইন্ডেক্স, যেখানে এরকম অনেক প্রজেক্ট আছে, ওদেরও লিস্টেড প্রজেক্ট আছে। তো সেটাতে টোটাল ক্যাপিটাল কত, 18 ট্রিলিয়নের মতন ওদের, $18 ট্রিলিয়ন, ওয়ান অফ দ্য বিগেস্ট, কিন্তু বুঝতে হবে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডেক্স ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। এবং ওদের কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, এমএসসিআই ইউএসএ আছে, এমএসসিআই ওয়ার্ল্ড আছে। তো এমএসসিআই ইউএসএ অ্যান্ড এমএসসিআই ওয়ার্ল্ড যেটা, সেই দুইটার মধ্যে মাইক্রো স্ট্র্যাটেজি কোম্পানিটাকে ইনক্লুড করা আছে, হ্যাঁ। তো এটা করছে কবে, গত বছরের 2024-এর মে মাসের দিকে মনে হয় করছে এটা ইনক্লুশনটা, মানে মাইক্রো স্ট্র্যাটেজিকে। এখন এটা ইনক্লুশন করলে কি হয়, এগুলো জায়গায় আপনি ঢুকতে পারলে অটোমেটিক্যালি আপনার যে এইসবের যে ফান্ড আছে, সেই ফান্ডের একটা ফ্লো অটোমেটিক্যালি আপনার কোম্পানিতেও আসতে থাকে, যার ফলে আপনার কোম্পানির মানে ভ্যালুয়েশন বাড়তে থাকে। তো S&P মানে মাইক্রো স্ট্র্যাটেজির কিন্তু আলটিমেট টার্গেট হলো ওদেরকে S&P 500-এ জায়গা নিয়ে, বুঝছেন? S&P 500-এ জায়গা নেওয়াটা অনেক বড় ইম্পর্টেন্ট, কারণ S&P 500-এর ফান্ড আরও বেশি, আরও বড়, হ্যাঁ। তো ওরা এখন পর্যন্ত পারে নাই, কিন্তু ওরা কিন্তু নাসডাকে আছে, নাসডাক 100-এর মধ্যে আছে। এখন কথা হইতেছে যে, তো যখন মনে করেন যে এই এমএসসিআইতে ইনক্লুড হইলো, এরপরে ওরা কত ফান্ড পাইছে সোফার ওরা 2.8 বিলিয়ন পাইছে এমএসসিআই থেকে, হ্যাঁ। এখন এমএসসিআই বলতেছে ওরা নতুন একটা রুলস করছে, যে রুলসের মধ্যে বলতেছে যে কোনো কোম্পানি যদি সেই কোম্পানির 50% অ্যাসেট যদি ক্রিপ্টোতে ইনভেস্টেড থাকে, হ্যাঁ, এটা আর কি মনে করেন যে এটা আমি পোস্ট করেছিলাম যে MSCI said some market participants so proposing that if a company has 50% or more
of its asset in crypto, it should be excluded from the MSCI Global Index. মানে MSCI ইন্ডেক্স থেকে বাদ পড়ে যাবে যদি কোনো একটা কোম্পানির 50%-এর বেশি অ্যাসেট ক্রিপ্টোতে থাকে, তাহলে সেই কোম্পানিটা বাদ পড়ে যাবে, এরকম একটা MSCI এরকম একটা নোটিস করছে। তো এইটার কিন্তু রিফ্লেকশন এবং এইটার কিন্তু মানে মানে ইম্প্যাক্ট কিন্তু বড়, কারণ এখন কিন্তু অনেকগুলো ড্যাট কোম্পানি হয়েছে, ডিএটি, যেগুলি হচ্ছে ট্রেজারিজ কোম্পানি অনেকে বলে, যেগুলো হচ্ছে বিটকয়েন কিনে বা ধরেন যে ইথেরিয়াম কিনে, যেমন শার্পলিংক আছে ইথেরিয়াম কিনে, তাই না, এরকম অনেকগুলো। তারপরে এরকম আরও অনেকগুলো কোম্পানি আছে, কেউ আছে সল কিনে, সলের ট্রেজারি, কেউ আছে টনের ট্রেজারি, ইভেন অনেক রকম ট্রেজারি আছে। তো এইসব এইসব ট্রেজারি কোম্পানিগুলির আলটিমেট টার্গেট কিন্তু এইসব ইন্ডেক্সে ঢোকা, এবং এবং এই পথটা যদি MSCI বন্ধ করে দেয়, তাহলে কিন্তু অন্য টোকেন বা অন্য প্রজেক্টগুলোও ক্ষতিগ্রস্ত হইতেছে, অন্য কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে। MSTR তো সবচেয়ে বেশি হবেই, কারণ MSTR যেহেতু অলরেডি ইনক্লুডেড, এক্সক্লুশন হওয়ার যে ফিয়ার, সে ফিয়ারটা কম না। এখন দেখেন, এই নিউজটা কোনো রকমের গ্লোবাল মিডিয়াতে আসে নাই, কোনো জায়গায় আসে নাই, অথচ নিউজ ইজ পাবলিশড অন ওয়েন অক্টোবর 10 জিএমটি, এত PM জিএমটি, মানে বাংলাদেশে, মানে আমি জানি না টাইমটা কী টাইমটা আমার মনে হয় যে বাংলাদেশের তাহলে ওই বাংলাদেশে এই সময় কত ছিল, তার মানে এই সময় ছিল অক্টোবর, যাই হোক, যে টাইমে হোক, কথা হচ্ছে এটা ওই দিনে অ্যানাউন্স হয়েছে, ওই দিনে এটা অ্যানাউন্স হয়েছে। আগে থেকে হয়তো কিছু পাবলিক আগে জানতো, আর কিছু পাবলিক ওই দিনের অ্যানাউন্সমেন্টে জানতে পারছে। সো ইনস্টিটিউট, কিছু ইনস্টিটিউট অবশ্যই তখন জানতে পারছে, এবং তখন থেকেই তারা বিটকয়েন সেলটা শুরু করছে, তখন থেকেই শুরু করছে। আমরা কিন্তু এখন জানতে পারছি। এখন MSTRকে যদি ওরা এক্সক্লুড করে, তাহলে কি হবে? MSTR-এ যে $2.8 বিলিয়ন ঢুকছে MSCI থেকে, এই 2.8 বিলিয়ন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে কি হবে? MSTR-এর নিজস্ব যে, এটা MSTR-এর ওয়েবসাইট, এই সাইটে দেখতে পাচ্ছেন যে ওদের বর্তমানে ভ্যালুয়েশন কত, কোম্পানির মার্কেট ক্যাপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়, ধরুন একটু, ওদের দেখা যাচ্ছে যে 48, আমি দেখতে পাচ্ছি এখানে 48, হ্যাঁ, এই সাইটে গেলে আপনার strategy.com এ গেলে 48,000 হচ্ছে ওদের এখন, মানে এটা হচ্ছে 48 বিলিয়ন ওদের মার্কেট ক্যাপ আর কি, দ্য টোটাল ভ্যালু অফ বেসিক শেয়ারস আউটস্ট্যান্ডিং। আচ্ছা, সরি, আর ওদের অ্যাসেট কত বিটকয়েনে? 6,49,000, এই পরিমাণ বিটকয়েন ওদের কাছে আছে, যেটার বর্তমান ভ্যালু $54 বিলিয়ন। হ্যাঁ, এখন আপনি যদি MSTR-এর চার্ট যদি আমরা দেখতে যাই, MSTR, MSTR-এর কী অবস্থা? MSTR কিন্তু মানুষজন আগেই, মানে যারা ইনসাইডার, এরা কিন্তু আগেই সেল দেওয়া শুরু করছে। অ্যান্ড এখান থেকে যদি আমি ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে 7ই অক্টোবর, আচ্ছা 7 অক্টোবর, 10 অক্টোবর থেকে যদি ধরি, 10 অক্টোবর থেকে 49% ডাউন হয়েছে, 47% ডাউন হয়েছে। আর টপ থেকে ধরলে তো কোনো কথাই নেই, টপ থেকে ধরলে তো আরও বেশি ডাউন হয়েছে, তাই না? টপ থেকে এটা কি টপ ছিল আমি জানি না, এটা টপ ছিল না, টপ মানে আরও আগে ছিল। 63% ডাউন সোফা। তো MSTR আসলে যে ডাউন হচ্ছিল, তো তখনও মানুষজন আসলে এত রিজন পাচ্ছিল না যে MSTR তো বাই করতেছে, তাহলে এত ডাউন হইতেছে কীভাবে। এখন দেখেন, যখন এরা MSCI মতন ইন্ডেক্সে যখন এরা চান্স পায়, তখন কি হয়? তখন ওদের কোম্পানির ভ্যালুয়েশন বাড়ে। ভ্যালুয়েশন বাড়লে ওরা আরও শেয়ার ইস্যু করতে পারে, এরা, মানে মাইক্রো স্ট্র্যাটেজি, এবং শেয়ার ইস্যু করলে সে শেয়ার যখন মানুষজন কেনার পরে যে ফান্ডটা পায়, সে ফান্ড দিয়ে কী করে? সে ফান্ড দিয়ে সে বিটকয়েন কেনে। এখন বিটকয়েন কিনলো, এখন মনে করেন যখন বিটকয়েন কিনছে, তখন বিটকয়েনের প্রাইস, ওদের এভারেজ প্রাইস দেখা গেল যে বিটকয়েনের এভারেজ প্রাইস ওদের পড়লো হয়তো 30,000 বা 40,000। এখন বিটকয়েনের প্রাইস মনে করেন হয়ে গেল 60,000। তার মানে কি, ওদের অলরেডি ওরা 50% এক্সট্রা প্রফিটে আছে, মানে বেশি প্রফিটে আছে। ওদের এভারেজ প্রাইস হলো, বাইং প্রাইস 40,000, বর্তমান প্রাইস হলো বিটকয়েনের 60,000। তো সেই ক্ষেত্রে
ওরা যেই পরিমাণ বিটকয়েন হোল্ড করে তার থেকে 50% প্রফিটে ওরা আছে। তো এই প্রফিটে থাকার কারণে মানুষজন করে কি, ওদের বিটকয়েনের অ্যাসেটের সাথে কী পরিমাণ বিটকয়েন আছে তার সাথে ওদের মার্কেট ক্যাপকে সবসময় কাছাকাছি রাখে, হ্যাঁ, মার্কেট ক্যাপ এবং বিটকয়েন। তো যখনই এদের এই অ্যাসেট ভ্যালু বেড়ে গেছে, যখন দেখে যে বিটকয়েনের দাম বাড়ছে, ওদের কাছে যে পরিমাণ অ্যাসেট আছে সেই অ্যাসেটের দামও বেড়ে গেছে, তখন মানুষজন মনে করে যে মাইক্রো স্ট্র্যাটেজি আন্ডার ভ্যালুড। মাইক্রো স্ট্র্যাটেজি তখন তারা কিনে। তখন কিনলে কি হয়, মাইক্রো স্ট্র্যাটেজির ভ্যালুয়েশন আরও বাড়ে, মার্কেট ক্যাপ তখন আরও বাড়ে। তো মাইক্রো স্ট্র্যাটেজির মার্কেট ক্যাপ আরও বাড়লে ওরা আবার নতুন করে শেয়ার ইস্যু করে, আবার বিটকয়েন কিনে, আবার বিটকয়েনের প্রাইস বাড়লে ওদের অ্যাসেট ভ্যালুটা আবার বাড়ে, আবার অ্যাসেট ভ্যালু বাড়লে আবার মার্কেট ক্যাপ বাড়ে যায়। তো এই যে একটা লুপ, এই লুপটা চলতে থাকে। অ্যাট দ্য সেম টাইম অনেক রকমের ফান্ড আছে, ধরেন যে মিউচুয়াল ফান্ড বলেন, পেনশন ফান্ডস বলেন, যে তারপরে অনেক রকমের ইনস্টিটিউট আছে যারা কিন্তু ডিরেক্টলি বিটকয়েন বা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারে না। তাদের হয়তো রেগুলেশনই আছে, তাদের রুলস বলা আছে, তারা ক্রিপ্টোতে ইনভলভ হবে না, কারণ এগুলো বড় বড় অ্যামাউন্টের টাকা এবং এত বড় ফান্ড নিয়ে তারা ক্রিপ্টোর মতন হাই ভোলাটাইল কোনো অ্যাসেটে তারা ইনভেস্ট করবে না। এই ধরনের হয়তো রুলস ওদের ফলো করতে হয় আর কি। তো তারা কি করে, তারা কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির মতন কোম্পানির শেয়ার কিনে। মাইক্রো স্ট্র্যাটেজিকে কিনলে তারা মনে করে যে মাইক্রো স্ট্র্যাটেজিকে কেনা মানে বিটকয়েনে এক্সপোজার নেওয়া অটোমেটিক্যালি। আমি মাইক্রো স্ট্র্যাটেজি কিনছি মানে আমি বিটকয়েন হোল্ড করতেছি, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে ওদের কাছে। হ্যাঁ, যেহেতু ডিরেক্টলি ওরা বিটকয়েন কিনতে পারবে না, ওরা তখন মাইক্রো স্ট্র্যাটেজির শেয়ারটা কিনে। এবং মাইক্রো স্ট্র্যাটেজিকে বলা হয় বিটকয়েন অ্যাট 3x, মানে বিটকয়েনের 3x লেভারেজ। অর্থাৎ বিটকয়েনের প্রাইস যদি 10% আপ হয়, মাইক্রো স্ট্র্যাটেজির প্রাইস আপ হয় মনে করেন 30%। হ্যাঁ, তো এভাবেই আর কি মানে চলে আর কি, এবং এদের লুপটা চলে এভাবে। তো এখন এমএসসিআই যদি ওদেরকে এক্সক্লুড করেই দেয়, এমএসসিআই যারা ইন্ডেক্স, এরা যদি ওদেরকে এক্সক্লুড করেই দেয়, তাহলে অ্যাট দ্য সেম টাইম ওদের কি আছে আরও, ধরেন যে এরকম আরও যেসব জায়গায় মনে করেন, যেমন এই নাসডাকে আছে, নাসডাক 100-এও এমএসটিআর মানে মাইক্রো স্ট্র্যাটেজি নাসডাকেও আছে। তারপরে এই যে রাসেল 100-এ আছে। এই ধরনের কোম্পানিগুলোতে, এই ধরনের ইন্ডেক্সগুলোতে এমএসটিআর আছে। তো একটা ইন্ডেক্স যদি, এত বড় ইন্ডেক্স এমএসসিআই ওয়ার্ল্ড অ্যাসেট ইন্ডেক্স, এই ইন্ডেক্স যদি ওদেরকে বাই করে দেয়, এই দোহাই দিয়া যে তোদের 50%-এর বেশি তো ক্রিপ্টোতে, তো আমরা এরকম কোম্পানিকে কেন রাখবো যে কোম্পানি আসলে কোনো কাজ নাই, শুধুমাত্র ক্রিপ্টোতে ইনভেস্ট করা ছাড়া, এবং শুধুমাত্র ক্রিপ্টোর যে অ্যাসেট সেটা দিয়েই তোমরা চলতেছো আর কি, তোমাদের ড্রাইভিং এনার্জিটাই মেইনলি হলো বিটকয়েনের প্রাইস। তো এই ধরনের প্রজেক্ট তারা রাখবে না। আমার কথা হলো, রাখবি না তোরা ঢুকাইলি কেন শালার পুতেরা? ঢুকানোর সময় চিন্তা হয়নি তো? ওরা কি 2024-এ কি আলাদা কোম্পানি ছিল নাকি? মাইক্রো স্ট্র্যাটেজি কি 2024-এ আলাদা কোম্পানি ছিল নাকি সেম স্ট্র্যাটেজিই ছিল? তো ঢুকানোর সময় তো মনে করে নাই। এখন 1 বছর পরে তোদের এখন ইচ্ছা হইতেছে যে এরা বাই করে দিবি আর কি। হ্যাঁ, তো এটা হলো চুতিয়াগিরি বড় বড় কোম্পানিদের এবং বড় বড় ইন্ডেক্সদের যাদের হাতে থাকে। মর্গান স্ট্যানলি, এমএসসিআই মানে কি? মর্গান স্ট্যানলি। ঠিক আছে। তো তো এখন এই যে একটা ডাউট মানে তৈরি হয়েছে মার্কেটের মধ্যে এবং ফিয়ার তৈরি হয়েছে। আরও ফিয়ারটা কি? ফিয়ার, এর থেকে বড় ফিয়ার কি? এখন মনে করেন যে এগুলো তো সব এমএসটিআরকে ইফেক্ট করবে। বিটকয়েনের সমস্যা কি? বিটকয়েনের সমস্যা হইতেছে ভাই, ইন কেস এই যে এমএনএভি এটা যদি কমতে কমতে একটা নির্দিষ্ট পর্যায়ে আসে, মানে ওর অ্যাসেট ভ্যালু এবং ওদের যে কোম্পানি ভ্যালুয়েশন, এটার মধ্যে একটা রেশিও তৈরি করা হয়। তো যদি এরকম হয়ে যায় যে ওদের মার্কেট ক্যাপ, ধরেন যে এমএসটিআরের মার্কেট ক্যাপ যদি এরকম করে পড়তে থাকে, যেটা আমরা চার্টে দেখতে পাচ্ছি যেভাবে পড়তেছে, উইকলিতে দেখেন যেভাবে পড়তেছে ওদের অবস্থা, তো একটা সময় গিয়ে ওদেরকে এইটা কোম্পানিকে রক্ষা করার জন্য ওরা যেই পরিমাণ শেয়ার সেল করছে, বা যেই পরিমাণ প্রমিস বা ডেট আছে ওদের কাছে, ওদের তো ডেট আছে অনেক বেশি, তাই না? এই ডেটটাকে ওরা মানে তখন এই ডেটটাকে ওরা তখন কী করবে, ওদের ফোর্স লিকুইডেশনের একটা ব্যাপার আছে মার্কেট। ফোর্স লিকুইডেশন বলতে তখন ওদেরকে
বিটকয়েনের যে ওদের হোল্ডিংস আছে এটাকে হয়তো কমায় দিয়ে বিটকয়েন সেল করে ওদেরকে এমএসটিআর এর শেয়ার কিনে এমএসটিআরকে ঠিক রাখতে হবে আর কি, এমএসটিআর এর প্রাইস ঠিক রাখতে হবে, এরকম একটা সিচুয়েশন পর্যন্ত যাইতে পারে। এটা হলো বিগেস্ট ফিয়ার। যে 6,49,000 বিটকয়েন হোল্ড করতেছে, এটা তো মোর দেন অলমোস্ট 3%, রাইট? অলমোস্ট 3%। তো 3% যদি হয়, 3% যদি হয়ে থাকে, তাহলে এই 3% তো, আর এটা 6,49,000 ভাই, এটা তো অ্যাকচুয়ালি 3% না। বিটকয়েন তো 4-5 মিলিয়ন তো হারাই গেছে। তো ওইসব করলে এটা এটা প্রায় 10% 15% হয়ে যাবে আর কি, তো বিটকয়েনের যে যে যতগুলো বিটকয়েন আছে মার্কেটে। কিন্তু এইটা সেল দেওয়ার মতো লিকুইডিটি কি মার্কেটে আছে? মার্কেটে এই পরিমাণ লিকুইডিটি নাই। এটা সেল দিলে বিটকয়েন জিরো হয়ে যাবে, জিরো না হলে 10,000 আসবে। এটা সেল দিতে দিবে না, এটা আমি জানি। যদি বাই এনি চান্স যদি কখনো এইরকম সিচুয়েশন আসে যে মাইক্রো স্ট্র্যাটেজিকে বাধ্য হয়ে তাদের সলভেন্সির জন্য বা তাদের ডেট মানে ঠিক রাখার জন্য, লায়াবিলিটিস এবং ডেট ঠিক রাখার জন্য তাদেরকে যদি কখনো সেল দিতে হয়, তাহলে তারা ওটিসি ডিলে যাবে। ওটিসি ডিল কীরকম? ধরেন যে তারা অনেক অনেক মানুষ আছে, যেমন জাস্টিন সান আছে, ও নিজেই বলছে যে কেউ যদি $1 বিলিয়ন প্রবলেমে পড়ে থাকে, বিটকয়েন সেল দিবে, তাহলে আমি কিনবো। সিজে বাইন্যান্স আছে, তারপরে ধরেন যে এরকম কয়েন বেজ আছে, তারপরে ধরেন যে এত বড় বড় ইটিএফ কোম্পানিগুলি আছে। তো এরা ওটিসিতে কিনে ফেলবে এটাকে মার্কেটে ডাম্প করতে দিবে না। অ্যান্ড মাইক্রো স্ট্র্যাটেজি নিজেও চাইবে না জীবনেও যে ওরা মার্কেটে ডাম্প করুক। ওরা আজ পর্যন্ত একটা বিটকয়েনও সেল করে নাই। এটা কিন্তু যেদিন থেকে বিটকয়েন কিনছে তখন থেকে বিটকয়েন আজ পর্যন্ত সেল করে নাই। বিটকয়েনের কিন্তু 2021-এ যখন বিটকয়েনের প্রাইস যখন 16,000-এ গেল, তখন মাইক্রো স্ট্র্যাটেজির এভারেজ বাইং প্রাইস ছিল বিটকয়েনের 28,000। তো 28,000 এভারেজ বাইং প্রাইস বিটকয়েনের, কিন্তু বিটকয়েনের প্রাইস নামতে নামতে চলে গেছে 15,500-তে। কিন্তু ওরা কিন্তু ফোর্স লিকুইডেশন তখনও হয়নি, তখনও ওদেরকে ফোর্স লিকুইডেশন বা এরকম হয়নি, তখন ওদের বিটকয়েন এক্সপোজার আরও অনেক কম ছিল, আর একটু কম ছিল আর কি। কিন্তু তারপরেও তো ফোর্স লিকুইডেশন হয়নি। এবং আমি বুঝতাম না, আমি চিন্তা করতাম কী ব্যাপার, মাইক্রো স্ট্র্যাটেজি 15,000-এ বিটকয়েন কিনে না, বিটকয়েনের দাম যখন 32,000 33,000-এ গেল তখন কেন কিনতেছে? তখন আসলে এত সেন্স আমার হয় নাই যে আমি এই জিনিসটা বুঝবো। হ্যাঁ, যে যখন বিটকয়েনের দাম 15,000 তখন আমি মাইক্রো স্ট্র্যাটেজিকে কিনতে দেখতেছি না, আবার বিটকয়েনের প্রাইস যখন 30, 32, 33 তখন কিনতেছে। কারণ তখন যখন বিটকয়েনের প্রাইস অলরেডি ওদের ওদের যে এভারেজ বাইং প্রাইস সেটার থেকে যখন বেশি হয়ে গেছে, তখন ওদের মার্কেট ক্যাপ বেশি হয়ে গেছে। মার্কেট ক্যাপ বেশি হওয়ার ফলে তারা এক্সট্রা শেয়ার ইস্যু করতে পারতেছিল, এবং তখন তারা ডেট নিতে পারতেছিল, বা তখন এক্সট্রা শেয়ার ইস্যু করে তারা বিটকয়েন আবার কিনতে পারতেছিল। এবং বিটকয়েনের প্রাইস আবার বাড়তেছে, তখন আবার শেয়ার ইস্যু করে আবার কিনতেছে। এরকম করে যতবার বিটকয়েনের প্রাইস হাইয়ে যায় ততবার ওরা কিনে। কারণ কি, বিটকয়েনের প্রাইসে যেই মুহূর্তে টপে থাকে বিটকয়েন, সেই মুহূর্তে ওদের এই ভ্যালুয়েশনটাও টপে থাকে, ওদের মার্কেট ক্যাপও ভালো থাকে। তো তো ওরা তখন খুব মানে আরামে ইস্যু করতে পারে শেয়ার। হ্যাঁ, ওদের শেয়ারগুলি, এবং ওদের শেয়ারগুলি হলো প্রমিস, যে আপনি আফটার, মনে করেন যে কীরকম ওদের ইয়েগুলি, যে আপনি এখন শেয়ার কিনছেন, বিনিময়ে আপনাকে 5 বছর পরে ওরা বিটকয়েন দিবে, অথবা আপনি চাইলে আপনি আপনি মনে করেন $5,000 ইনভেস্ট করছেন ওদের এই শেয়ার কিনছেন, এখন 5 বছর পরে আপনাকে ওরা হয় বিটকয়েন দিবে, তখনকার বিটকয়েনের যে প্রাইস সেই প্রাইসের একটা বিটকয়েন মানে বিটকয়েন দিবে আপনাকে, অথবা আপনাকে হইতেছে আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, ব্যাপারটা হইতেছে অনেকটা এরকম আর কি। এখন কিনবেন আপনি ডিসকাউন্টে, যেটা হইতেছে যে তখন গিয়ে আপনি মানে তখনকার বিটকয়েনের প্রাইস অনুযায়ী আপনি আপনার শেয়ারের রিফান্ড পাবেন আর কি। এবং মানুষ জানে যে 5 বছর পরে বিটকয়েনের প্রাইস বাড়বেই, তো আপনি আপনি মানে আশায় কিনতেছেন যে 5 বছর পরে আপনি যখন এই শেয়ারটা সেল করবেন, তখনকার যে বিটকয়েনের প্রাইস থাকবে সেই বিটকয়েনের প্রাইস অনুযায়ী আপনি আপনি পাবেন আর কি। হ্যাঁ, তো আপনি বিটকয়েনে ওয়ান কাইন্ড অফ বিটকয়েনের এক্সপোজার পাইতেছেন আর কি। হ্যাঁ, তো এই হইতেছে মাইক্রো স্ট্র্যাটেজির অবস্থা। এবং এই নিউজটা যখন আসছে, এই দেখেন ঠিকই আমাদেরকে ইনস্টিটিউটরা ফ্রন্ট রান করে গেছে একদম একদম 10ই অক্টোবর থেকে বিটিসি যদি দেয়। হ্যাঁ, যেদিন নিউজটা পাবলিশ হয়েছে সেদিন থেকেই ওরা এই উইক থেকে ওরা ফ্রন্ট রান করে গেছে। এখন
আজকে যখন দেখেন, আজকে ওরা ইচ্ছা করে যখন জিনিসটা পাবলিশ বা গ্লোবাল মিডিয়াতে যখন একটু একটু করে আসা শুরু হয়েছে আজকে সকাল থেকে, তারপরে কি করলো, সন্ধ্যাবেলা দিল, এই ডাম্পের পর থেকে আবার একটা পাম্প শুরু করছে। আমার আমার একটা ইয়ে ছিল যে উইকলি, এই যে গতকালকেও আমি বলছিলাম যে টেলিগ্রামে যে এই যে এই উইকলিতে 100 এম এ সিম্পল মুভিং এভারেজ, এটা একটা টার্গেট ছিল, প্রাইস টার্গেট। তো এই প্রাইস টার্গেটের উপরে এখনও ট্রেড হইতেছে, বাট ফিয়ার তো শেষ হয়নি ভাই। এখন কথা হইতেছে যে এমএসসিআই কি আসলেই ওদেরকে মানে এক্সক্লুড করে দিবে কি না। এইটার যে ভোট, এই ভোটটা হবে কবে? এই ভোট হবে 15 তারিখে, জানুয়ারি মাসের। দেরি আছে, এর মধ্যে অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই না? এবং এই ভোটের মধ্যে পসিবিলিটি কত, এই একে বাদ দেওয়ার, মাইক্রো স্ট্র্যাটেজিকে বাদ দেওয়ার পসিবিলিটি কত আসলে? পসিবিলিটি 60%, মানে মোর দেন, মানে 50% হলে 50-50 হইতো, 60% চান্স এখন যে এদেরকে বাদ দেওয়া হবে। আচ্ছা, এখন তো যেহেতু এতদিন দেরি আছে, তার মানে এখনও আমাদের দেরি আছে, এখন আমরা মার্কেট প্রেডিকশন করতে পারবো না, হ্যাঁ। বাট আজকে একটা অ্যাটলিস্ট একটু রিলিফ পাইছি আমরা, যে বিটকয়েন অ্যাটলিস্ট হোল্ডিং দিস 100 ইএমএ, রাইট? এখন পর্যন্ত ধরে আছে, এটা নিচে গিয়েও সেখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করছে। আর অল্ট কয়েনগুলি কিন্তু অবস্থা খারাপ না। অল্ট কয়েনগুলি কিন্তু আগে থেকেই বিটকয়েনকে মোটামুটি, বিটকয়েন এই যে 10 তারিখের যে পয়েন্টটা, তো সেখানে আবার চলে আসছে এগেনস্ট বিটকয়েন, হ্যাঁ। মানে এটা হলো একদম, মানে টপ কয়েনগুলো, স্টেবল কয়েনগুলো বাদ দিয়ে বাকি যে অল্ট কয়েনগুলো আছে সেগুলি। তো অল্ট কয়েনের অবস্থা যে যত খারাপ হওয়ার কথা অত খারাপ না, এক্সেপ্ট কিছু লিকুইডিটি থাকার কারণে বিভিন্ন কয়েন যতটুকু ডাউন হয়েছে, আদারওয়াইজ অত বেশি ইয়ে নেই। তো যাই হোক, এখন কথা হলো আমরা রিয়েল রিজনটা পাইছি মার্কেটের, হ্যাঁ। এবং আরও কনফার্ম হয়েছি কেমনে, আবার এই মাইকেল সেলার আইসা আবার ঠিকই আবার এটা এক্সপ্লেনেশন দিচ্ছে, ভুজুং বাজুং বুঝিয়েছে কিন্তু, হ্যাঁ। স্ট্র্যাটেজি ইজ নট এ ফান্ড, নট এ ট্রাস্ট, নট এ হোল্ডিং কোম্পানি, উই আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি উইথ 500 মিলিয়ন সফটওয়্যার বিজনেস। আরে শালার পুত্তরা, $50 বিলিয়ন কোম্পানি, তুই কস্ট 500 মিলিয়ন, তোকে সফটওয়্যার বিজনেস, তোকে এটা এই 500 মিলিয়ন তোর কয় পার্সেন্ট হইতেছে? তোর তো তোর তো মানে কী কম 1% হইতেছে নাকি 10% হইতেছে? 10%, 10% হলে তো 5 বিলিয়ন না, হ্যাঁ 1% হইতেছে। আরে শালা, তোর 1% হলো সফটওয়্যার বিজনেস, আর তুই বলতেছ তোর এটা সফটওয়্যার কোম্পানি। এছাড়াও বলতেছে আরও আমার অনেক কিছু আছে, হ্যাঁ। এসটিআরকে আছে, হ্যান আছে, যেগুলোতে বিটকয়েন রাখলে আমরা ইল্ড দেই, মান্থলি ইউএসডি ইল্ড দেই, এবং আমরা আরও অনেক রকমের অনেক কিছু কইরা আমরা মানুষকে টাকা পয়সা দেওয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি বানাইছি, যেটা আসলে আগে জীবনেও কেউ দেখে নাই, জীবনেও কেউ জানতো না যে এইভাবেও কিছু করা যায়। তো এই স্ট্র্যাটেজি আমরা মানে অনেক রকমভাবে অনেক মানে টিয়ে করে, তো ঘুরে ফিরে তা কী কথা হইতেছে রে ভাই, তুই তো বিটকয়েনেই তো আসোস, তোর কাম তো বিটকয়েন নিয়েই হইতেছে, তুই সফটওয়্যার বেসলি কয়টা? আমার এটা 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 করতে, যে ভাই আমাদের 30% সফটওয়্যার বিজনেস আছে, বাকিটা আমরা হোল্ডিংস আছে বিটকয়েন, তাহলে আমরা মানতাম। কিন্তু এই যে ভুজুং বাজুং বুঝেছে, এটারে যদি আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন, করবো যে 80% চান্স হলে এটা চ্যাট জিপিটির রিপ্লাই, ও নিজে রিপ্লাইও না, ও একটা জাস্ট অ্যান্সার দিতে হবে, একটা অ্যান্সার বানাইছে এখানে বসে বসে চ্যাট জিপিটিতে। যে যাই হোক, তো এই হইতেছে রিয়েল রিজন। আমি জানি না আমি কিছু মিস করলাম কি না, যতটুকু মনে হয় বলার সব কিছুই, হ্যাঁ, এক্সপ্লেন করছি যথেষ্ট। আচ্ছা, দেখি কয় মিনিট হয়েছে আমার ভিডিওটা। আর কিছু দেখাবো। আর আর হচ্ছে প্রিমিয়ামে আমি এটা দিয়েছিলাম দুপুর 4টার সময়, হ্যাঁ 4টার সময় দিয়েছে এটা, আমাদের যে এআইএলের স্পট যে প্রিমিয়াম আছে সেখানে, এবং এক্সপ্লেন করছিলাম। পাবলিক বুঝে নাই আসলে আমি যখন এটা বুঝছি তখন পাবলিক বুঝে নাই। দেন আসলে যেটা করতে হয়েছে, আমাকে ভয়েস মেসেজ দিয়ে খুব সুন্দর, মানে একদম মানে ভালোভাবে এক্সপ্লেন করতে হয়েছে আর কি, তখন পাবলিক সবাই বুঝছে ঘটনা কী। তো সব কিছু পরে বোঝা যায়, আমি পাবলিককে এক্সপ্লেনও করে দিই যে এই ঘটনা আসলে কী ঘটতেছে। তো যাই হোক, এই হইতেছে অবস্থা। আর এখন আমরা জানি না বিটকয়েন এখান থেকে রিভার্স করবে কি করবে, প্রেডিকশন করতে যাবেন না, প্রেডিকশন করার দরকার নেই। মার্কেটে এখনও চপিং মোডে আছে ভাই, এত সহজ না মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে চুপ করে যাবে, আমরা মানে এরকম ভাবতেছি, এত সহজ না। মার্কেট হইতেছে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো ট্রেন্ড অলরেডি ব্রেকআউট করছে,
তো এত আর যেহেতু 15ই জানুয়ারিতে এত বড় একটা মানে কি বলবো জানুয়ারিতে ভোট হবে এবং ভোটের মাইক্রো স্ট্র্যাটেজি কেন এত বড় বলেন তো, এত ইম্পর্টেন্স কেন দেওয়া হইতেছে মাইক্রো স্ট্র্যাটেজিকে? ভাই বিটকয়েন যে পরিমাণ প্রোডাকশন হয়েছে মানে তার থেকে বেশি মাইক্রো স্ট্র্যাটেজি কিনে ফেলছে মনে করেন 2 বছরে। এরকম অবস্থা যে 2024-এ যা বিটকয়েন প্রডিউস হয়েছে তার থেকে বেশি বিটকয়েন মাইক্রো স্ট্র্যাটেজি একাই কিনছে। তো আপনি ওরে তো হালকাভাবে নিতে পারেন না। ইটিএফ তো পরের কথা, ইটিএফটা তো কিনছেই। ইটিএফ কিনছে কিন্তু ভাই মাইক্রো স্ট্র্যাটেজি একাই কিনছে হলো বিটকয়েন যতটুকু মাইনিং করে যা আসে 2024-এ। মাইক্রো স্ট্র্যাটেজির মতো তো এরকম একটা কোম্পানি যদি 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 মনে করেন মার্কেট থেকে চলে যেতে হয়, বাধ্য হয়, ব্যাংক্রাপ্ট হয় বা এ ধরনের প্রবলেমে পড়ে, তাহলে কিন্তু আমাদের বিটকয়েনের জার্নি আমাদের মনে করেন খুব স্ট্রাগল করতে হবে আর কি। হ্যাঁ, এবং এবং ওজি হোল্ডার যে সেল দিতেছে এরা ঠিকই জানে, এরাও জানতো মনে হয়। হ্যাঁ, আদারওয়াইজ এরকম সেল অফ একদম রাইট টাইমে। অবশ্য ওরা সেল অনেকেই দিছে 1 লাখের পরে। 1 লাখ হলো একটা সাইকোলজিক্যাল প্রাইস। হ্যাঁ, এবং 1 লাখ কিন্তু পার করতে গেলে মানে খবর আছে একদম। মানে কি সুন্দর, কোনো রেসিস্ট্যান্ট নাই, সাপোর্ট মুপোর্ট কোনো কিছু কাজ করতেছে না, একদম স্মুথ বাটারের মতন। হ্যাঁ, গরম ছুরি দিয়ে বাটার কাটলে এরকম হয়, বিটকয়েন তেমনে পড়তেছিল আর কি। মানে কী রে, কোনো সাপোর্ট কাজ করে না, কোনো রেসিস্ট্যান্স কাজ করতেছে না, মানে কী রকম অবস্থা বিটকয়েনের এক্সপ্লেনেশন পাচ্ছিলাম না কোনো। তো তো আমার কাছে এটা মনে হয়েছে লজিক্যাল অ্যান্ড ভেরি গুড এক্সপ্লেনেশন। আপনারা কমেন্ট দিয়ে মতামত জানান যে আপনাদের কাছে কেমন লাগছে, আমার এক্সপ্লেনেশনটা ঠিক আছে নাকি আসলে আপনাদের কোনো অন্য মতামত আছে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল কাম ব্যাক সুন।